মার্কিন সেনা কর্তৃপক্ষ বাংলাদেশে সফরে আসেন কিংবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছুটে ছুটে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী সহ মার্কিন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন, এ দুইয়ের কারণ যে বঙ্গোপসাগরের দুই জায়গায় মার্কিন উপস্থিতি নিশ্চিত করা, তা নিয়ে সন্দেহ করে নিজের দেশকে এত বড় নিরাপত্তা ঝুঁকিতে ফেলবার অবকাশ সম্ভবত আমাদের নেই। বাংলাদেশের সমুদ্র উপকূলে বঙ্গোপসাগরে কেন কোনো ছুতায় কোনোভাবে আমাদেরকে বুঝ দিয়ে কিংবা কোনো নামে কোনো ফাঁক ফোকর গোলে মার্কিন ঘাঁটি তৈরির, মার্কিন নৌজাহাজ কিংবা বিমান অবতরণের সুযোগ রাখার কিংবা মার্কিন সেনাবাহিনীর কোনো উপস্থিতি তৈরি করার কোনো সুযোগ দেওয়া যাবে না? সম্ভবত ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ সংঘাত আমাদেরকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়েছে। আপনাদের মনে আছে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের আগের দিন মানে 7ই জুন তারিখেও জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদেরকে বললেন যে চট্টগ্রাম বন্দর যে তিনি বিদেশি ব্যবস্থাপনায় দিতে চাইছেন, এটা মনে রাখতে হবে সারা পৃথিবীর কোনো দেশে নাকি যেসব দেশে বিদেশি ব্যবস্থাপনায় গেছে বন্দর, সেসব কোনো দেশে নিরাপত্তা বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়নি এবং জনগণ তাকে যে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিয়ে দেওয়ার জন্য, আমরা যেন সেটা অব্যাহত রাখি এবং আমরা যেন প্রতিহত করি যারা বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার বিরুদ্ধে কথা বলছেন। মানে ডক্টর ইউনূসের এই আকুলতা প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে তাদের ম্যারিটাইম সিকিউরিটি অ্যানালিস্টদের দ্বারা বা তারা যেভাবে সমুদ্র পথে বিশ্বের নিরাপত্তাকে দেখে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে বিবেচনা করে, সেই ম্যারিটাইম সিকিউরিটির বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বঙ্গোপসাগরে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা ঘাঁটি তৈরি করতে চাইছিল, সেই ঘাঁটিটি তৈরি করবার এখন সবচেয়ে বড় ক্রীড়নক হয়ে উঠেছেন, সবচেয়ে বড় আশার স্থল কেন্দ্র হয়ে উঠেছেন আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কারণে তিনি আমাদের বলছেন যে কোনোভাবে বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দেওয়া প্রতিহত করতে। কেন এই প্রসঙ্গ তুললাম? আগেও নবনীতা চৌধুরীর বয়ানে বলেছি, হারে রেড়ে করে সামরিক ঘাঁটি বানাতে আসার এখন আর কোনো প্রয়োজন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে দুদিকে দুভাবে সামরিক উপস্থিতি তৈরির ব্যবস্থা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আরও কয়েকটি ঘটছে, আরও কিছু প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছে, যার ফলে এই ঘাঁটি বিশাল আকারে এবং বিশাল ব্যবস্থাপনায় তারা করতে পারে দীর্ঘমেয়াদে। একটি চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে। আমি বলেছি যে জেবেল আলী বন্দরের আদলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছেও আরেকটি সমুদ্র বন্দর তৈরির জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বিডার বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের আলাপ হয়ে গেছে, তারা সম্মত হয়ে গেছেন বলে বিডা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছিলেন। সেই জেবেল আলী বন্দর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি। এই ডিপি ওয়ার্ল্ড কোনো সামরিক ঘাঁটি তৈরি করেনি। জেবেল আলী বন্দরের মতো একটা বাণিজ্যিক বন্দরেই তারা ব্যবস্থা রেখেছে যাতে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো সেখানে নোঙর করতে পারে এবং সেই নৌবাহিনীর জাহাজের ওপরেই কিন্তু মার্কিন যুদ্ধ বিমান রাখা যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেইখানে ঘাঁটি গেড়ে ওই পুরো অঞ্চলটিতে নজর রাখতে পারে, প্রয়োজনে যুদ্ধ পরিচালনা করতে পারে। ট্রাম্প এখন 12 দিনের যুদ্ধ বলে কেন রীতিমতো শান্তির দূত হয়ে ইরানকে বলছেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে চলে গেছে? কারণ ইরান সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাতার ও ইরাকের দুটো সামরিক ঘাঁটির ওপর হামলা করেছে। আপনারা যদি এখন এই গত কদিনের সংবাদ মাধ্যমগুলোতে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে যে প্রকাশিত হয়েছে কোথায় কোথায় আছে মার্কিন ঘাঁটি, সেখানে দেখবেন সারা পৃথিবী জুড়ে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি মধ্যপ্রাচ্যে হচ্ছে কাতারের আল উদেইদ, সেখানে হামলা চালিয়েছে ইরান।
এই জায়গা থেকে, এই আল উদেইদ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মিশর থেকে শুরু করে পূর্বের কাজাখস্তান পর্যন্ত হামলা চালাতে পারে। মানে আমি এক একটা ঘাঁটি কেন, কিভাবে তারা মাকড়সার জালের মতো সারা পৃথিবীটাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের যুদ্ধক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করেছে, সেটা বুঝতে হবে যে কোথাও নেই যেখানে তার মার্কিন ঘাঁটি নেই। এবং ইরান সেই দুর্বলতা জেনেই বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলা নয়, ইসরায়েলের ওপর তো হামলা সে করছেই, সে এখন মার্কিন ঘাঁটিগুলোতে হামলা শুরু করবে। এবং কাতারে হামলা করেছে মাত্র ট্রাম্প লেজ গুটিয়ে, যিনি এর আগে বলছিলেন যে ইরান এবং ইসরায়েলের এই হামলা চলবে ততদিন পর্যন্ত যতদিন নাকি ইরানের শাসন ব্যবস্থারও পরিবর্তন না হবে, সেই ট্রাম্প লেজ গুটিয়ে এখন বলছেন এটা একটা 12 দিনের যুদ্ধ ছিল, এখন ইরান আর ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। এই যুদ্ধ নাকি চলতে পারত দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু এখন শান্তি কাম্য। এবং ইসরায়েল রীতিমতো আরব দেশগুলোকে বলছে ইরানকে জানাতে যে ইরান যাতে যুদ্ধ থেকে সরে আসে, যুদ্ধবিরতিতে সম্মত হয়। কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, কাতারের সঙ্গে ইরানের সম্পর্কও ভালো, কিন্তু ইরান কাতারে হামলা চালালো কিন্তু ওই অঞ্চলটিকে, আল উদেইদের ওই বিশাল অঞ্চলকে কাতার ভেবে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চল ভেবে। ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিরাট ঘাঁটি থেকে বছরের পর বছর তো ইরাকেই যুদ্ধ চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। এবং যে তালিকা প্রকাশিত হচ্ছিল যে কোথায় কোথায় হামলার সম্ভাবনা আছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা করবে বললে ইরান কোথায় কোথায় হামলা করতে পারে, তার মধ্যে সেই যে বাণিজ্যিক বন্দর জেবেল আলী বন্দরের কথাও কিন্তু রয়টার্স সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো উল্লেখ করে। কারণ আমি যেটা বলছিলাম, এই বাণিজ্যিক বন্দর তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আসলে সবচেয়ে বড় নৌঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। দেখুন, এমনকি ইরানেও ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই বললেন যে তাদের মূল লক্ষ্য ইরানের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো। কেন তাদেরকে এক এক দেশে গিয়ে শাসনের অবসান ঘটিয়ে নিজেদের মতো করে নিজেদের পছন্দের সরকার বসাতে হয়? সেখানেও আসলে তারা সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় এবং রাজনৈতিক সরকারের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দেশে যখন এ ধরনের সরকার, কারজাই সরকারের মতো সরকার মার্কিন যুক্তরাষ্ট্র বসাতে পারে, তখন তাদের জন্য সবচেয়ে সুবিধা হয় এই কৌশলগত অঞ্চলগুলোতে একটা সামরিক উপস্থিতি তৈরি করা। আপনারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি সারা পৃথিবী জুড়ে কোথায় কোথায় আছে দেখেন, দেখবেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আছে, কোরিয়ায় তো বিরাট ঘাঁটি আছে, জাপানে আছে, মধ্যপ্রাচ্যে তো আছেই। সারা পৃথিবী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র জালের মতো ছড়িয়ে রেখেছে তার সামরিক উপস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র বলে একমাত্র গ্রে জোন, যেই অঞ্চলে দুটো বড় শক্তি আছে, এই বড় দুই শক্তির মধ্যে, সামরিক শক্তির মধ্যে যদি লড়াই লেগে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নাক গলানোর উপায় নেই, কিংবা এই দুই শক্তির কোনো শক্তিকে তাদের নজরে রাখার কিংবা তাদের ওপর সামরিক শক্তি প্রয়োগের সুযোগ নেই, কারণ বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা বলে আসছেন চীন যেভাবে 80-র দশক থেকে তার সামরিক শক্তি বৃদ্ধি করেছে এবং চীন এখন যখন বলছে যে ওয়ার্ল্ড গভর্নেন্সে, বিশ্ব শাসন ব্যবস্থায় সে পরিবর্তন আনতে চায়, নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে চায়, বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চায়, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির, সামরিক কৌশলের, তার নিরাপত্তার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে এই যে বঙ্গোপসাগরে কোনো দিকে কোথাও তার কোনো কৌশলগত অবস্থান নেই, সামরিক অবস্থান নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার যে নিরাপত্তা এলাকাগুলো ভাগ করে, সে এখন প্যাসিফিকের সঙ্গে ইন্দোকে জড়িয়ে, মানে ভারত মহাসাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরকে জড়িয়ে ইন্দো প্যাসিফিক রিজিয়ন ঘোষণা করেছে। কারণ সে বলছে প্রশান্ত মহাসাগরে, প্যাসিফিকেও আমেরিকার নিরাপত্তা বা বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র সর্বতোভাবে যদি না বে অফ বেঙ্গলে সে একটা সামরিক উপস্থিতি, কৌশলগত উপস্থিতি নিশ্চিত না করতে পারে। বাহরাইনের যে সামরিক ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখান থেকে, সেই নৌঘাঁটি থেকে সে গালফ
উপসাগরীয় উপকূল, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরেরও কিছু অংশে নজর রাখতে পারে, তার পুরোপুরি কর্তৃত্ব সে জাহির করতে পারে প্রয়োজনে। কিন্তু বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে অবস্থান ছাড়া ভারত এবং চীন এই দুই সামরিক শক্তি যদি কোনো কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে বা কেউ শক্তিমত্তা প্রকাশ করতে চায়, তাদের কারো ওপর কর্তৃত্ব জাহির করার কিংবা তারা ঠিক কী করছে সেদিকে নজর রাখবার কোনো উপায় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। এবং সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞরা, ম্যারিটাইম সিকিউরিটি অ্যানালিস্টরা, আপনারা গুগল করলেই এ সংক্রান্ত শত শত প্রবন্ধ পাবেন এবং শত শত বিশ্লেষণ পাবেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি বলছে এই গ্রে জোন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি। সন্দেহ করবার কোনো অবকাশ নাই যে বাংলাদেশে রাজনৈতিক সরকারের বিপরীতে, যে সরকারের আসলে জনমতের তেমন কোনো প্রয়োজন নাই, সেই সরকার যখন ক্ষমতায় তখন সেই সরকার প্রধান যে বিচার, সংস্কার, নির্বাচন বাদ দিয়ে হঠাৎ বন্দর ব্যবস্থাপনা বিদেশি কর্তৃপক্ষকে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠেন, কিংবা রোহিঙ্গা সংকট অবসানের নামে বারবার মার্কিন সেনা কর্তৃপক্ষ বাংলাদেশে সফরে আসেন, কিংবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছুটে ছুটে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী সহ মার্কিন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন, এ দুইয়ের কারণ যে বঙ্গোপসাগরের দুই জায়গায় মার্কিন উপস্থিতি নিশ্চিত করা, তা নিয়ে সন্দেহ করে নিজের দেশকে এত বড় নিরাপত্তা ঝুঁকিতে ফেলবার অবকাশ সম্ভবত আমাদের নেই। দেখুন, আমরা তো কাতার নই। ইরান যখন কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করলো, কাতার তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেই ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ কি করবে? মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি গাড়বে চীন এবং ভারতকে নিয়ন্ত্রণে রাখবার জন্য, এই পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ তার হাতে, তার কবজায় রাখবার জন্য। সেখানে বাংলাদেশ কি সত্যি জড়িয়ে পড়ার ঝুঁকি নিতে পারে? আমরা কি সত্যি ডক্টর ইউনূসের কথায় তার প্রতি এ কারণে সমর্থন অব্যাহত রাখতে পারি, আর যারা এসবের বিরোধিতা করবেন তাদের প্রতিহত করতে পারি? একদিকে কক্সবাজার দিয়ে রাখাইন রাজ্যের সঙ্গে আরাকান আর্মিকে রসদ, বেসামরিক রসদ সরবরাহের নামে, যাকে কখনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ত্রাণ চ্যানেল বলছেন, যাকে কখনো ডক্টর ইউনূস সর্বৈব মিথ্যা বলছেন, এসবের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতির একটা সম্ভাবনা তৈরি করা হচ্ছে, যে সম্ভাবনা তৈরির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে আরাকান আর্মিকে শক্তি যোগাতে, যে আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে লড়াই করবে। সেই জান্তা সরকারের পেছনে আছে শক্তি হিসাবে চীন। অন্যদিকে এই বন্দর ব্যবস্থাপনার নামে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এই বন্দরে তাদের জাহাজ, তাদের বিমান, তাদের নজরদারি করবার পুরো ব্যবস্থাপনা তৈরি করবার হয়তো চেষ্টা করছে। আর আমাদের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো কথা দিয়েই দিয়েছে যে ডিপি ওয়ার্ল্ড শুধু যে চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল দেখবে তাই নয়, গভীর সমুদ্রে, মানে যাতে আরো বড় জাহাজ রাখা যায়, গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে যে তৈরি হচ্ছে, তা সে এলাকায় ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে জেবেল আলীর আদলে নাকি বন্দর তৈরি করা হবে। সেন্ট মার্টিনও বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন একটা এমন ভূকৌশলগত অবস্থান, যে এলাকাটি দীর্ঘ সময় আগে মার্কিন যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছে যে সবচেয়ে উত্তম অবস্থান নেওয়া সম্ভব সেখানে, যেখান থেকে এই পুরো অঞ্চলে নজরদারি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা কি সত্যি ডক্টর ইউনূসের সরকারের কথায়, ডক্টর ইউনূসের কথায় এই পথে হাঁটতে পারি? আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সত্যি বাংলাদেশে এভাবে আদর করে এনে বসিয়ে দিতে পারি? মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশে ঘাঁটি গেড়েছে, যে দেশে তার সামরিক উপস্থিতি তৈরি করেছে, সে দেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি, এই কথা কি করে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন ডক্টর ইউনূস?
এখন অন্তত আমাদেরকে চোখে আঙুল দিয়ে ইরান যুদ্ধ দেখিয়ে দিল যে মার্কিন ঘাঁটি, মার্কিন সামরিক উপস্থিতি আসলে বিশ্বজুড়ে এমন নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে যে বিশ্বের যেই দেশে জালের মতো ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটি এবং মার্কিন সামরিক উপস্থিতি আছে, তারা সকলেই মার্কিন বিরোধী যে কোনো যুদ্ধে যে কোনো পক্ষের সামরিক হামলার শিকার হতে পারে।